দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থার প্রথম 3 মাসে করণীয়। গর্ভাবস্থার প্রথম 3 মাস, কেন আমরা এই 3 মাসকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি? দর্শক, প্রথম 3 মাসকে আমরা ডাক্তাররা মেডিকেলীয় ভাষায় ফার্স্ট ট্রাইমেস্টার বলে থাকি। গর্ভাবস্থার মোট যে 9 মাস সময়, তাকে 3 মাস করে 3টা ভাগে ভাগ করে থাকি আমরা। প্রথম 3 মাসকে বলা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় যে 3 মাস সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, আর গর্ভাবস্থার শেষ যে 3টা মাস সেটাকে আমরা বলছি থার্ড ট্রাইমেস্টার। তো এই 3টা ট্রাইমেস্টারের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারের সময়টা একটু বিপজ্জনক এবং আমরা এটাকে একটু গুরুত্ব বেশি দিই। কেন? এর 3টা কারণ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এর প্রথম কারণ, গর্ভাবস্থার প্রথম 3 মাসে বাচ্চার ব্রেন বা মস্তিষ্কের অধিকাংশ অংশ গঠিত হয়ে যায়। সুতরাং এমন কিছু ভিটামিন তখন আমরা মাকে দিতে পারি যাতে বাচ্চার ব্রেন বা মস্তিষ্কের গঠন খুব সুন্দরভাবে হয় এবং মানসিক বিকলাঙ্গতা জনিত কোনো জটিলতা যেন না ঘটে। আরেকটি কারণ, এই গর্ভাবস্থার প্রথম 3 মাসে কিন্তু অ্যাবর্শন বা গর্ভপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। আরেকটি কারণ হচ্ছে, প্রথম 3 মাসের মধ্যে মায়ের কিছু কিছু এমন শারীরিক জটিলতা বা অসুখ থাকে যেগুলো যদি আমরা নির্ণয় করতে পারি এবং তার সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে সুফল সবচেয়ে বেশি পাওয়া যাবে। তাই এই 9 মাসের মধ্যে গর্ভাবস্থার প্রথম 3 মাস আমাদের ডাক্তারদের চোখে বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাই এই প্রথম 3 মাসে কি কি করণীয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যখন গর্ভধারণের লক্ষণগুলো একটু একটু বুঝতে শুরু করবেন বা বাসায় প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করে পজিটিভ আসবে, তখন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন ডক্টরের কাছে যাওয়া। কেন? অনেক রোগীদের মনে এটা প্রশ্ন থাকে যে আরো কিছুদিন পরে যাই, বাচ্চাটা একটু বড় হোক, বা আল্ট্রাসোনোগ্রাম করানোর ক্ষেত্রে অনেকে একটু দেরিতে আসতে চায়। কিন্তু যত দ্রুত যাবেন সেটা আপনার জন্য ততই ভালো। ধরেন আপনি শুরুতে ইউরিন টেস্ট পজিটিভ আসার পরপরই ডক্টরের শরণাপন্ন হলেন, তিনি তখন আপনাকে কিছু কিছু রুটিন ব্লাড টেস্ট করতে দিবে, ইউরিনের এক্সামিনেশন করতে দিবে এবং আল্ট্রাসোনোগ্রাম দিবে। এখন এই ব্লাড টেস্ট করতে গিয়ে ধরেন আপনার শরীরে কোনো ইনফেকশন ধরা পড়লো, হতে পারে সেটা রক্তে অথবা প্রস্রাবে। এখন সেই ইনফেকশনের ট্রিটমেন্ট যত আপনি তাড়াতাড়ি নেবেন বাচ্চাটার জন্য কিন্তু ততই মঙ্গলজনক। বা ধরেন অনেক রোগীর ক্ষেত্রে এমন হয় সে ডায়াবেটিসের পেশেন্ট না, কিন্তু গর্ভধারণের পরে তার ব্লাড সুগার বেড়ে যায়। এটি কিন্তু বেশ সাধারণ ঘটনা। এখন ব্লাড সুগার বেড়ে গেলে হয়তো আপনি নিজে বাড়িতে বসে সেটি টের পাবেন না, কিন্তু যখন ব্লাড চেকে রুটিন এক্সামিনেশন গুলো করা হবে তখন যদি ব্লাড সুগার বেশি ধরা পড়ে তৎক্ষণাৎই আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। এই গর্ভাবস্থায় ব্লাড সুগার বেশি থাকার কারণে কিন্তু বাচ্চারও হরমোনাল সমস্যা হতে পারে। আবার ধরেন আগে আল্ট্রাসোনোগ্রাম করার বিষয়েও আমি একটু বলতে চাই, কারণ এদেশের মানুষের অনেকেরই ধারণা যে আল্ট্রাসোনোগ্রাম বোধহয় বাচ্চা শুধু লিঙ্গ নির্ধারণের জন্যই করা হয়। অনেকেই 6 মাস, 8 মাস, 9 মাসের সময়ও এসে আমাদের বলে যে এখন একটু আল্ট্রাসোনোগ্রাম করে দেন ম্যাডাম, জানতে চাই বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, কিন্তু বাচ্চাটি সুস্থ কিনা এটা জানা কিন্তু বেশি দরকার। আবার একদম শুরুতে অনেকে বলে বাচ্চাটার তো এখনো গঠনই হয়নি, তাহলে আল্ট্রাসোনোগ্রাম কেন করব? গর্ভধারণের প্রক্রিয়াটি কিভাবে শুরু হয়? একটি মহিলার ডিম্বাশয় থেকে একটি ডিম্বস্ফোটন ঘটে এবং পুরুষের দেহ থেকে আসে শুক্রাণু। এই ডিম যখন ডিম্বনালীতে অবস্থান করে তখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে নিষেক ঘটে এবং একটি ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে এসে প্রতিস্থাপিত হয় এবং এখানেই আগামী 9 মাস সে বাড়বে। এখন যদি কোনো কারণে ডিম্বনালী থেকে জরায়ুতে ভ্রূণটি না আসতে পারে তখন কিন্তু ডিম্বনালীতে ভ্রূণটি বাড়তে থাকবে, কিন্তু ডিম্বনালী কিন্তু অতটা প্রসারিত হবে না যতটি জরায়ু হবে, কারণ ডিম্বনালীর কাজটা শুধুমাত্র ভ্রূণটাকে জরায়ুতে পৌঁছে দেওয়া, সেটিকে বড় করা নয়। এখন যখন এই বর্ধিত ভ্রূণ ডিম্বনালীতে চাপ সৃষ্টি করবে তখন ডিম্বনালী ফেটে প্রচুর রক্তপাত হয়। এই ঘটনাকেই আমরা ডাক্তারি ভাষায় একটোপিক প্রেগন্যান্সি বলে থাকি। এটি কিন্তু বাংলাদেশের একটি সাধারণ ঘটনা এবং অহরহে অনেক মায়ের মৃত্যু ঘটছে এই একটোপিক প্রেগন্যান্সির কারণে। আপনি যদি খুব আগে এসে একটি আল্ট্রাসোনোগ্রাম করান, আমরা কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারি যে ভ্রূণটি কোথায় প্রতিস্থাপিত হয়েছে, জরায়ুতে নাকি ডিম্বনালীতে। তাহলে এটি করার গুরুত্ব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আবার কিছু কিছু পরিস্থিতি থাকে যখন ভ্রূণের থলিটা তৈরি হয়, মানে যে থলির মধ্যে ভ্রূণটা ধীরে ধীরে বড় হবে সেই থলিটা ঠিকই তৈরি হয় কিন্তু ভিতরের ভ্রূণটা তৈরি হয় না।
একটি ইন্টারেস্টিং বিষয় হলো, এক্ষেত্রে রোগী যখন ইউরিন টেস্ট করবে বাসায় তখন কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে। এমনকি ল্যাবে গিয়ে যদি ইউরিন টেস্ট করা যায় সেক্ষেত্রেও পজিটিভ আসে। কারণ ভ্রূণের থলি তৈরি হলেই শরীরে কিন্তু এই হরমোনটি বেড়ে যায়, যেটি আমরা প্রেগন্যান্সি ইউরিন টেস্টের সময় দেখে থাকি। এখন ধরেন থলিটি তৈরি হয়েছে, ভ্রূণ তৈরি হয়নি, আপনিও ভেবে বসে আসেন যে আপনি প্রেগনেন্ট, এবং এইভাবেই চলছে। পরবর্তীতে গিয়ে কিন্তু অনেক বেশি জটিলতা তৈরি হবে। কিন্তু আমরা যদি আগে আগে এটি ডিটেক্ট করতে পারি তাহলে এর কিন্তু সুচিকিৎসা সম্ভব। দর্শক, এই যে ভ্রূণ তৈরি হলো না, থলি তৈরি হলো, এই বিষয়টিকে আমরা বলে থাকি ব্লাইটেড ওভাম। ব্লাইটেড ওভাম হলে প্রথমে আমরা মুখের ওষুধ দিয়ে চেষ্টা করি, এবং সেটাতেও না হলে ডিএনসি বা ছোটখাটো ধরনের একটা অপারেশনের মাধ্যমে কিন্তু জরায়ু থেকে এই থলিটা অপসারণ করতে হয়। না হলে মায়ের জন্য এটি কিন্তু অনেক জটিলতা তৈরি করতে পারে। আবার একদম শুরুর দিকে যদি আল্ট্রাসোনোগ্রাম করা যায় তাহলে অ্যাবর্শন বা গর্ভপাতের ঝুঁকি আছে কিনা তাও অনেক ক্ষেত্রে বোঝা যায়। অনেক সময় জরায়ুর মুখ প্রশস্ত থাকে বা এ ধরনের আরো অনেক জটিলতা থাকে, যেগুলো যদি আগে আগে আল্ট্রাসোনোগ্রাম করা যায় তাহলে আগেই সেটার চিকিৎসা দেওয়া সম্ভব। আবার দর্শক, একটি সাধারণ কথা বলছি, ধরেন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরপরই আপনি ডাক্তারের কাছে গেলেন, সে কিন্তু অবশ্যই আপনার ব্লাড প্রেশারটা মেপে দেখবে। এই যে ছোট্ট একটা কাজ, ব্লাড প্রেশারটা মেপে দেখলো, যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট তখনই শুরু হয়ে গেল। অথচ এই ব্যাপারটাকে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু একলামশিয়া বা খিঁচুনির মতন ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে, যেটাতে পরবর্তীতে মা এবং শিশু দুজনেরই মৃত্যু ঝুঁকি থাকে। তাহলে বুঝতেই পারছেন, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজ একজন ভালো ডক্টরের শরণাপন্ন হওয়া। এবারে আসি গর্ভাবস্থার প্রথম 3 মাসে খাদ্যাভ্যাস নিয়ে। প্রথম 3 মাসে বাচ্চার মস্তিষ্কের গঠন হয়, যেটি আমি আগেও বললাম। এজন্য খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং প্রোটিন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এসব পুষ্টি উপাদান ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে এবং জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে। গর্ভাবস্থার প্রথম 3 মাস অর্থাৎ 12 সপ্তাহে খাদ্য তালিকায় যে উপাদানগুলো থাকতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিক অ্যাসিড বা ফলেট। এটি এক ধরনের ভিটামিন বি। শিশুর মস্তিষ্কের বিকাশে, গঠনে এটির ভূমিকা অপরিসীম। এমনকি মস্তিষ্কের জন্মগত ত্রুটিগুলো হওয়ার সম্ভাবনা 70% কমিয়ে দেয় এই ভিটামিনটি। তাই যেসব মায়েরা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন, প্রেগন্যান্সি প্ল্যান করছেন, তারাও যখন পরামর্শের জন্য আমাদের চেম্বারে আসে আমরা কিন্তু তাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেই। তাই যদি ইউরিন টেস্ট পজিটিভ আসে অথবা গর্ভাবস্থার লক্ষণগুলো দেখতে পান তখনই কিন্তু আপনারা এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটি নেওয়া শুরু করতে পারেন। এটি বাজারে ফলিসন নামে পাওয়া যায়, 5 মিলিগ্রাম পাওয়ারে এটি পাওয়া যায়, এবং 1 থেকে 2টি ট্যাবলেট আপনারা দিনে গ্রহণ করতে পারেন। এছাড়াও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনারা নিজেদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন। এসব খাবারের মধ্যে রয়েছে আখরোট, পেস্তা বাদাম, সূর্যমুখীর বীজ, চিয়া সিড, মুগের ডাল, ছোলা, বাদাম, ডিম ইত্যাদি। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও ভ্রূণের বিকাশ এবং আপনার বাচ্চার সঠিক গঠন তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা কোথায় পাই? ইউজুয়ালি এটা পাওয়া যায় সামুদ্রিক মাছে এবং বিভিন্ন ধরনের বাদামে, বা স্পেসিফিক্যালি বলতে গেলে আখরোটে ওমেগা 3 পরিমাণ সবচেয়ে বেশি। যেহেতু সামুদ্রিক মাছ মাংস পাওয়াটা আমাদের জন্য একটু দুষ্কর, তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাধারণত আমরা সাপ্লিমেন্ট হিসেবে মায়েদের দিয়ে থাকি। এটি OMG3 নামে বাজারে আপনারা সহজেই পাবেন। এটিও গর্ভাবস্থার লক্ষণ দেখতে পারার পরপরই আপনারা নেওয়া শুরু করতে পারেন। 1টি বা 2টি ট্যাবলেট দিনে নেওয়া যায়। তবে যাদের পক্ষে দৈনন্দিন খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখা সম্ভব তারা অবশ্যই সেটি করবেন। খাওয়া নিয়ে একটু বলি, আমরা যখনই জানতে পারি আমাদের কাছের কেউ গর্ভধারণ করেছে, প্রেগনেন্ট কেউ আমাদের আশেপাশে আছে, অথবা পরিবারের কেউ প্রেগনেন্ট, তখন কিন্তু প্রথম পরামর্শই আমরা দেই একটু বেশি করে খেতে। সে যেন নিজের যত্ন নেয়, একটু বেশি পরিমাণে খায়। এক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। গর্ভাবস্থার প্রথম 3 থেকে 5 মাস পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে কিন্তু মাকে খুব বেশি খাওয়ার চাপ দিয়ে লাভ হবে না। কারণ এই সময় ভ্রূণের গঠনটা হয়, মস্তিষ্ক তৈরি হয়, হাড় তৈরি হয়, তার হাত পায়ের গঠনগুলো হয়। এ সময় ভ্রূণের সঠিক বিকাশ হচ্ছে কিনা এটুকুই গুরুত্বপূর্ণ। মা পরিমাণে অল্প খাক, কিন্তু সে সঠিক সাপ্লিমেন্টগুলো পাচ্ছে কিনা, তার কোনো আয়রনের অভাব আছে কিনা, তার শরীরে রক্ত শূন্যতা আছে কিনা সেটি খেয়াল রাখলেই হবে। মাকে জোর করে খাওয়াতে গিয়ে যদি বমি হয়ে যায় তাহলে কিন্তু সেটি তার এবং তার শিশুর শরীরের জন্য ক্ষতিকর। তাই মাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না।
গর্ভাবস্থার শেষ দিকের যে মাসগুলো, 4-5 মাসের পরবর্তী যে সময়টা, সেই সময়ে আমরা মাকে খাওয়ার পরিমাণটা বৃদ্ধি করতে বলি। প্রথম 3 মাসে খাওয়া নিয়ে বেশি জোরাজুরি করার কোনো প্রয়োজন নেই। দর্শক, খাওয়া দাওয়া এবং সাপ্লিমেন্টস নিয়ে বললাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হচ্ছে টিকা বা ভ্যাকসিন। টিটি ভ্যাকসিন সম্পর্কে আমরা সবাই জানি, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন। সেটি কিশোর বয়সেই দেওয়ার কথা, তবে কোনো কোনো মায়ের ক্ষেত্রে এমন হতে পারে যে তার টিটেনাসের ভ্যাকসিনটি দেয়া নেই। সেক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থায় 2টি টিটেনাসের ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। আবার যদি কেউ এমন থেকে থাকেন যে টিটেনাসের ভ্যাকসিন তার কমপ্লিট করা আছে, কিন্তু সেটি 5 বছর আগে কমপ্লিট করা বা তারও আগে কমপ্লিট করা, সেক্ষেত্রেও গর্ভাবস্থায় 2টি ডোজ নিতে হবে। দর্শক, ভ্যাকসিন সম্পর্কে আরেকটি ভুল ধারণা নিয়ে আমি বলি। অনেকেই মনে করেন যে মিজেলস রুবেলার জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয়, যেটাকে এমআর ভ্যাকসিন বলে। সেই ভ্যাকসিনটি নেওয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ মিজেলস বা রুবেলা রোগে যদি মা গর্ভাবস্থায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন বা গর্ভপাতের একটা ঝুঁকি থাকে। কিন্তু অনেকেই এটা জানেন না যে এমআর ভ্যাকসিনটা নিলেই গর্ভপাতের ঝুঁকি বাড়ে। এজন্য প্রেগন্যান্সি প্ল্যান করার আগে যদি আপনি বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছেন এবং আপনার মিজেলস এবং রুবেলার ভ্যাকসিন নেওয়া নেই, সেই সময়টাতে আমরা বলি যে আপনি ভ্যাকসিনটা নিয়ে কমপ্লিট করে তারপর প্রেগন্যান্সিতে আপনারা প্রোগ্রেস করেন, অগ্রসর হন। কিন্তু যদি আপনি অলরেডি প্রেগনেন্ট হয়ে থাকেন বা গর্ভাবস্থা চলাকালীন সময় কিন্তু এই এমআর ভ্যাকসিনটি নেওয়া যাবে না। এজন্য যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছি, কারণ আপনার কোন ভ্যাকসিন নেওয়া আছে, কোনটি নেওয়া নেই, এটি দেখে সে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। এবার বিশ্রাম এবং ব্যায়াম দুটা নিয়েই বলবো। গর্ভাবস্থা মানেই যে একদমই শুয়ে বসে থাকতে হবে, কোনো স্বাভাবিক কাজ করা যাবে না, তাও যেমন নয়, তেমনি অনেক ভারী ভারী কাজ করতে হবে তাও নয়। আপনারা নরমালি যেমন আমরা ঘুমাই 6 থেকে 8 ঘন্টা ঘুমের কথা বলি, তেমনই ঘুমাবেন। তবে গর্ভবতী মহিলাদের আমরা সবসময় 2 ঘন্টা এক্সট্রা রেস্টের কথা বলে থাকি। আপনি যদি ইউজুয়ালি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, তাহলে এ সময় 8 ঘন্টা করবেন, বা সাধারণত যদি 8 ঘন্টা রেস্ট নিয়ে থাকেন, এ সময় রেস্টের টাইমটা বাড়িয়ে 10 ঘন্টা করে দিবেন। আর এক্সারসাইজের ব্যাপারে বলবো যে হালকা এক্সারসাইজ, যোগ ব্যায়াম বা হাঁটা চলা করা, এটা কিন্তু নর্মাল ডেলিভারিটাকে সহজ করে। তাই হালকা এক্সারসাইজ বা যোগ ব্যায়াম করার পরামর্শ আমরা দিয়ে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, অনেক রোগীরাই আমাদের কাছে জানতে চান যে গর্ভাবস্থার প্রথম 3 মাস বা শেষ 3 মাসে সহবাসের ব্যাপারে অনেক ডাক্তারেরা বা আমাদের পরিচিত মানুষেরা নিষেধাজ্ঞার বিষয়টি বলে থাকে। সেটি নিয়ে যদি বলতে চাই, তাহলে আমাদের মেডিকেল প্রোটোকলে কিন্তু একদম কারেক্টলি বলা নেই যে না, সহবাস করা যাবে না বা করা যাবে এরকম। তবে পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলি, যেসব মায়েরা সুস্থ আছেন, যাদের কোনো বড় ধরনের অসুখ নেই, প্রেশারের সমস্যা নেই এবং বাচ্চার ক্ষতি হতে পারে এমন কোনো ঝুঁকি নেই, বা পূর্বে গর্ভপাত বা অ্যাবর্শন হয়েছে এমন হিস্ট্রি নেই, তারা কিন্তু সহবাসের বিষয়টি আমরা ইজিলি নিয়ে থাকি। তবে যেসব মহিলার প্রেশারের সমস্যা আছে, এক্লাম্পসিয়া এর আগে হয়েছে, বা অ্যাবর্শন বা গর্ভপাতের হিস্ট্রি আছে, বড় ধরনের হৃদরোগ আছে বা কিডনি বিকলতা আছে বা এই ধরনের বড় ডিজিজ আছে, তাদেরকে কিন্তু আমরা প্রথম 3টা মাস একটু সতর্কই থাকতে বলি, এবং শেষের 3টা মাস। কারণ প্রথম 3টা মাসে অ্যাবর্শনের ঝুঁকি বেশি থাকে এবং শেষ 3 মাসে যে বাচ্চা জন্মের যে নির্দিষ্ট সময় তার আগেই কিন্তু লেবার পেন উঠতে পারে। এই বিষয়টা কেন হয় আমি একটু বুঝিয়ে বলি। ছেলেদের স্পার্ম বা শুক্রাণুতে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এক ধরনের হরমোন থাকে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কিন্তু জরায়ু সংকোচন করে। জরায়ু সংকোচন যখন হবে তখনই লেবার পেনটা শুরু হবে। এজন্যই কিন্তু প্রথম 3 মাসে এটি করবে অ্যাবর্শন, এবং শেষ 3 মাসে গিয়ে সময়ের আগেই এটি বাচ্চার যে লেবার প্রসেস সেটি শুরু করে দিবে। তাই প্রথম 3 মাসের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে নিজের ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের হেলথ স্ট্যাটাস অনুযায়ী এই বিষয়টি আপনারা সিদ্ধান্ত নেবেন। দর্শক, সবশেষে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা। অনেক কিছু নিয়ে বলেছি, খাওয়া, সাপ্লিমেন্ট, ঘুম, ব্যায়াম। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বলাও হয় কম, রোগীরাও এটি নিয়ে কনসার্ন কম থাকে। তবে মানসিক দুশ্চিন্তা সরাসরি আমাদের অনাগত সন্তানের উপর প্রভাব ফেলে। তাই যে মা হতে চলেছেন সে অবশ্যই নিজের শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতার দিকটিও খেয়াল রাখবেন, এবং মায়ের আশেপাশে পরিবারের যারা আছেন তারাও খেয়াল রাখবেন মা যেন এই সময় কোনো ধরনের স্ট্রেসে না থাকে। এটি বাচ্চার সুষ্ঠু বিকাশে বাধা প্রদান করে। দর্শক, গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি করবেন কি করবেন না সেটি নিয়ে বেশ বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তারপরেও সবার প্রেগন্যান্সি জার্নি আলাদা, প্রত্যেক মায়েরই সমস্যা আলাদা, অভিযোগ আলাদা। তাই কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। গুরুত্বপূর্ণ টিপস পেতে পেজটিকে ফলো করতে পারেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।